আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি এখানে সত্যি ভালোবাসেন তো? বলেছিলেন না? বসে থাকুন, যাবেন না কোথাও। আমি স্বপ্ন দেখছি, সেটা ভাঙতে চাই না। অস্পষ্ট গলায় এসব বলেই আবারও ঘুমে মগ্ন হয়ে পড়ল রোজা। আর এসব শুনে আতৃষ ভূত দেখার মতো চমকে উঠে দূরে সরে গেল। বুকের বাপাশে হাত রেখে হার্টবিটের কাঁপুনি অনুভব করে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল আতৃষ। অতঃপর মূল বিষয়টা বুঝতে পেরে নিঃশব্দে হেসে আবারও রোজার দিকে এগিয়ে গিয়ে ওর কপালে গাঢ়ভাবে একটা চুমু খেল। তারপর গায়ের ওপর কম্বল টেনে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সারাক্ষণ হম্বি তম্বি ভাব নিয়ে থাকা মেয়েটাও যে ঘুমের ঘোরে এভাবে কথা বলতে পারে ভেবেই নিজেকে সুখী সুখী মনে হলো ওর। নিজের প্রিয় মানবীটাকে বুকে জড়িয়ে চাঁদ দেখা এই মুহূর্তটাই বাস্যরাতের সবচেয়ে সুন্দর উপহার বলে মনে হলো আতৃষের। একটি ভোর, নতুন এক জীবনে প্রবেশ করার প্রথম দিনের সূচনা লগ্ন। সকালের নরম রোদের ঝিকিমিকি আর হিমেল হাওয়ায় আতৃষের ঘরের পর্দাগুলো ফরফর করে ওড়াউড়ি করছিল। ঠান্ডা বাতাস গায়ে লাগতেই ঘুম ভেঙে গেল রোজার। আধ বোঝা চোখ জোড়া খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল সে এখন কোথায় আছে। সেকেন্ডের মধ্যেই সচল মস্তিষ্ক জানান দিল সে এখন তার শ্বশুর বাড়িতে আছে। কথাটা মনে হতেই সে কোনো মতে লাফ দিয়ে উঠল। গায়ের ওড়না ঠিকঠাক করে এলোমেলো চুলগুলো হাত খোপা করে দুহাতে মুখ ঢেকে খানিকক্ষণ বসে রইল বিছানার ওপর। কোনো দিকে তাকালো না পর্যন্ত। গত রাতে রোজা এত ক্লান্ত ছিল যে কখন তার চোখ দুটো লেগে এসেছিল বুঝতেও পারেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ফিরিয়ে তাকাতেই আতৃষকে দেখতে পেল সে। আর তখনই ওর হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। আতৃষ নামক লোকটা ওর চিরজীবনের সঙ্গী, ওর বর। ব্যাপারটা স্বপ্নের চেয়েও বেশি চমকপ্রদ। কিন্তু কে ভেবেছিল এই রাগী উদ্ভট লোকের পাশেই শান্ত নমনীয় কঠোর রোজার নামটা জুড়ে যাবে? কেউ কি ভেবেছিল? রোজা নিজেই তো এখনো বিশ্বাস করতে পারছে না। আচ্ছা, গত রাতে আতৃষ আসার আগেই সে যে ঘুমিয়ে গেছে, এজন্য কি লোকটা ওর প্রতি রাগ দেখাবে? অবশ্য রাগ দেখালেও সমস্যা নেই, রোজা ওর রাগকে পাত্তা দেবে না। বিয়ে বাড়িতে রাফিকে মারধর করায় সে নিজেই তো আতৃষের উপর ক্ষেপে আছে। অবশ্য এখন আর রেগে নেই, কিন্তু সেটা আতৃষকে বুঝতে দেওয়া যাবে না। রোজা দেওয়াল ঘেঁষে বসে খুব মনোযোগ দিয়ে আতৃষকে দেখতে লাগলো। কি এমন আছে যে ওই লোকটার ওপর রাগ দেখালেও মনে মনে ভীষণভাবে ওকে অনুভব করে? আতৃষের ভালোবাসা নাকি অভিমান দেখে? হয়তো দুটোই। রোজা ভাবনার গভীরে গিয়ে ঘুমন্ত আতৃষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সাদা পোলো শার্টে আতৃষকে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছিল। কপালের কাছে পড়ে থাকা চুলগুলো তখনও বাতাসে উড়ছে, কিন্তু আতৃষ বাঁকা হয়ে ঘুমিয়ে আছে। কুশনের ওপর পা তুলে দিয়েছে আর গায়ের কম্বল অর্ধেকটা বিছানার অর্ধেকটা মেঝেতে পড়ে আছে। রোজা বরাবরই গোছানো মেয়ে, কিন্তু ওর কপালেই যে এমন অগোছালো লোক পড়বে কল্পনাতেও ভাবেনি সে। কোনো ছেলের ঘুম যে 2 বছর বয়সী চঞ্চল বাচ্চার মতো হয় এটা ভাবতেই ও বিরক্তি বোধ করল। সে আস্তে করে ডাক দিল আতৃষকে। নারী কণ্ঠের ডাক শুনে আতৃষের পাতলা ঘুমটা ভেঙে গেল। ভ্রু কুঁচকে সে তাকালো রোজার দিকে। সবকিছু মনে পড়তেই ও শোয়া থেকে উঠে বসল। রোজার দিকে এগিয়ে যেতেই হতভম্ব হয়ে রোজা একটু দূরে সরে গেল। সেটা দেখে আতৃষ রেগে গিয়ে বলল, সমস্যা কি তোমার? রোজা একটু অপ্রস্তুত হয়ে বলল, আমার তো কোনো সমস্যা নেই, আপনারই সমস্যা। আতৃষ ভ্রু কুঁচকাল। রোজা কি বলতে চাইছে? ওর আবার কিসের সমস্যা থাকতে পারে? ভ্রুকুটি করেই সে রোজার কথার মর্মোদ্ঘাটন করল এবং চওড়া হাসল। ওর হাসি দেখে রোজা একটু অবাক হয়ে প্রশ্ন করল, হাসছেন কেন? আমাকে দেখে কি হাসির পাত্রী মনে হচ্ছে? আতৃষ একটু থেমে বলল, মোটেও না। তবে তুমি ভীষণ ইন্টেলিজেন্ট, ভাবনা চিন্তায় আমার থেকে বহুদূর এগিয়ে আছো। কিন্তু এটা নিয়ে আমি প্রাউড ফিল করছি না। রোজা প্রশ্ন করল। মানে? আতৃষ বাঁকা হেসে বলল, মানে আমি যে বিষয় এখনো কিছু ভাবিনি সেই বিষয়টা নিয়ে তুমি অনেক কিছুই ভেবে বসে আছো। রিল্যাক্স,
এত হাইপার হওয়ার প্রয়োজন নেই, সব কিছুরই একটা সময় আছে। অসময়ে সেটার অভ্যাস করতে চাই না। রোজা তীক্ষ্ণ চোখে তাকাতেই আত্মীশ্বর খুব কাছে এসে কানে কানে ফিসফিসিয়ে বলল, ভোরবেলার প্রেম অস্বাস্থ্যকর হয় প্রিয়। নিজের ভাবনাগুলো সামলে রাখো, নয়তো অঘটন ঘটে যেতে পারে। সব কথার বড় কথা, আমি একজন পুরুষ মানুষ এবং সম্পর্কে তোমার বড় হই, তাই নয় কি? কথাটা কর্ণপাত হওয়া মাত্রই রক্তিম আভায় লালায়িত হয়ে উঠল রোজার গাল। চারপাশের শব্দ যেন থেমে গেল। আসলেই তো, ও তো এক্ষুনি আত্রিশকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা করে বসেছিল, আর লোকটা তা বুঝেও গেল। হাই ধরনী, দ্বিধা হও। রোজা তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে নিলে আত্রিশ ওর হাত টেনে ধরল। ফলে ব্যালেন্স করতে না পেরে রোজা বিছানার ওপর পড়ে গেল। আত্রিশ খানিকটা রাগ নিয়ে ওকে হেডবোর্ডে চেপে ধরে বলল, লাফাচ্ছ কেন তুমি? একটু রিল্যাক্স করতে পারছো না? রোজা তীক্ষ্ণ চোখে তাকালো, রাগী স্বরে বলল, নিজেই তো বললেন সব কিছুর একটা সময় আছে, এখন আপনি অ্যাডভান্টেজ নিতে চাইছেন। দিস ইজ নট ফেয়ার। আমি রেডি নই, দয়া করে আমাকে যেতে দিন। এসব করা ভালো নয়। আত্রিশ সন্দেহ চোখে রোজার দিকে তাকিয়ে বলল, মানে তুমি এখনো ওসবই মিন করছো? তা নয় তো কি? আত্রিশ হতাশ হয়ে ওর কপালে হাত রাখল। কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করে হাতটা সরিয়ে রোজার দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল। তারপর বলল, তোমার যে গত রাতে জ্বর এসেছিল জানো তুমি? সারা রাত তোমাকে নিয়ে বসেছিলাম। জ্বর নেমেছে কিনা সেটা চেক করতে তোমাকে বসতে বলেছি, আর তুমি উল্টাপাল্টা ভেবে আমার মাথা খাচ্ছ। অসুস্থ রোগীর সাথে রোম্যান্স করার কোনো মুড আমার নেই। আমার বাসর রাতটাই নষ্ট করে দিয়েছো তুমি। প্রথম কথাগুলো শুনে গিল্টি ফিল হলেও আত্রিশের শেষের কথাটা শুনে রোজা রেগে গেল। সব কিছুর জন্য ধন্যবাদ, কিন্তু আমি কি বলেছি আমার সেবা করতে? আর বাসরাটা আপনার একলার নয়, আমারও ছিল। আপনি দেরি করে এসেছেন বলেই সেটা নষ্ট হয়েছে। আত্রিশ সেটা মানতে নারাজ। রোজাও নিজের দোষ স্বীকার করতে চায় না। আত্রিশ বলল, তুমি ঘুমিয়ে পড়ায় সেটা নষ্ট হয়েছে, আমার জন্য না। সহজ কথাটা মেনে নিলে তোমার জন্যই ভালো। রোজা এবার বেশ রেগে গেল। আত্রিশ অহেতুক ওকে কথা শোনাচ্ছে, যেন সবটা দোষ রোজার, আরও নিজে কিছুই করেনি। রোজা রাগী কণ্ঠে বলল, বেশ হয়েছে, ভালো করেছি। আত্রিশ ভীষণ রেগে গেল। আজ তো একটা বজ্জাত মেয়ে কোথাকার। রোজা আগুনে ঘি ঢালতে ঢেলে বলল, এই বজ্জাত মেয়েকে বিয়ে করতেই তো মরিয়া হয়ে উঠেছেন, আঙ্কেলের পায়ে পর্যন্ত ধরেছেন। ভেবেছেন আমি কিছুই জানি না? আমি সব জানি। একটা ছ্যাচরা লোক কোথাকার। আত্রিশ মুখ কালো করে বলল। বিয়েটা কি আমার একা হয়েছে? তুই করনি বিয়ে? রোজা বিরক্তি সূচক চ শব্দটি উচ্চারণ করে বলল, আমি বাবা মায়ের মাধ্যমে বলি আপনার মতো ছ্যাচরা লোককে বিয়ে করতে রাজি হয়েছি। আত্রিশ প্রত্যুত্তরে বলল, তুমি যে মিচকা শয়তান নেই সেটা তো জানতাম না। তুমি নিজে থেকে ভালোবাসি বলার পরই আমি আব্বুকে তোমার কথা জানাই, এখন সেসব অস্বীকার করছো? রোজা সেই মুহূর্তে গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করল। আমি কখন আপনাকে ভালোবাসি বলেছি? আত্রিশ অধৈর্য নিয়ে রোজার মুখটা ওপরে তুলে রাগী স্বরে বলল, কেন? নেহার বিয়ের দিন ছাদে বলনি? রোজা স্বীকার করতে পারল না, প্রসঙ্গটা এড়াতে বলল, মনে নেই আমার, কিন্তু আপনিও সুবিধার লোক নন। নেহা আপুর এঙ্গেজমেন্টের রাতে আমার সাথে যে ব্যবহার করেছেন, দিস ইজ নট ফেয়ার। বলেই থেমে গেল রোজা। সেন্সিটিভ টপিক এড়াতে গিয়ে আবার এসব প্রসঙ্গেই অনিচ্ছাকৃতভাবে ঢুকে গেছে সে। কিন্তু এবার আর আত্রিশ রেগে থাকল না, বরঞ্চ শান্ত হয়ে গেল সে। এরপর রোজাকে বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তারপর স্বপ্নালু চোখে জানালা দিয়ে বাইরের আকাশে তাকালো। ঘন নীলের সমাহারে অজানার উদ্দেশ্যে উঠতে থাকা মেঘকুঞ্জের ধীরগতিতে ছুটে চলার দিকে তাকিয়ে পড়ল। রোজা আত্রিশের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু ওর মুখ থেকে এ কথাটা শুনে অস্বস্তি নিয়ে বলে উঠল, এটা আমারও প্রথম চুমু ছিল, অনিচ্ছাবশত এবং জঘন্য।
এই একটা কথাই আতৃষের প্রেমিক মনের ইতি টানার জন্য যথেষ্ট ছিল। সে রোজাকে ছেড়ে দিয়ে হন হন করে উঠে পড়ল। দেয়াল ঘড়িটা জানান দিল এখন সকাল 6:30। টি শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে আতৃষ ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আর রোজা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেকে সামলালো। আতৃষের না থাকার সুযোগে বিছানা বালিশ কম্বলগুলো ভাঁজ করে রাখলো। ড্রেসিং টেবিলের ওপর নিজের জিনিসপত্র গুছিয়ে রাখলো। একটু পর আতৃষ বেরিয়ে সোজা বারান্দায় চলে গেল। এরপর রোজা নিচেও ফ্রেশ হতে গেল। হাত মুখ ধুয়ে রুমে আসতেই আতৃষকে দেখল একটি কালো রঙের প্রস্ফুটিত গোলাপ হাতে আতৃষ ঘরে ঢুকছে। ফুলটা এতটাই আকর্ষণীয় যে ওটা ছুঁয়ে দেখতে রোজার খুব লোভ লাগলো, কিন্তু মুখে সেটা প্রকাশ করলো না। আর চোখে ফুলটা দেখতে লাগলো। আচমকা আতৃষ এসে ওর দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলল, আমার জীবনে আসার জন্য অনেক ভালোবাসা তোমাকে। আজকের মতো প্রতিটি সকাল যেন তোমার সাথে উপভোগ করতে পারি। তুমিই যেন সূর্যের প্রথম কিরণের মতো আমার জীবনে উজ্জ্বল আলো ছড়াও। তুমিই যেন আমার প্রথম এবং শেষ ভালোবাসা হও। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এই বিশ্বাসটুকু নিয়েই যেন জীবনের শেষ নিঃশ্বাস অবধি থাকতে পারি। রোজা ফুলটা হাতে নিয়ে ভাবুক কণ্ঠে বলল, কিন্তু আমাদের জীবনের প্রথম সকাল তো ঝগড়া দিয়ে শুরু হলো। আতৃষের প্রেমিক মনটা আবারও আহত হলো। অসহায় দৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটা ওর অনুভূতির সাথে ভালোই খেলা করতে পারে ভেবেই আতৃষ গম্ভীর হয়ে ওকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, ঝগড়ার পর তো আরও বেশি করে ভালোবাসবো। তখন প্রতিটি সকালই আজকের মতো নতুন আর প্রেমময় হবে। এবার রোজা নিশ্চুপ রইল। মুহূর্তটা উপভোগ করতে লাগলো সে। আতৃষের হৃৎপিণ্ডের মৃদু শব্দটা ওর বেশ ভালো লাগছে। এই শব্দগুলো নিশ্চয়ই মানুষের মনের অনেক অজানা কথাগুলো জানিয়ে দেয়। প্রকৃতির নীরবতা আর ওদের দুজনের নিস্তব্ধতা মিলেমিশে একাকার হয়ে গেল কিছু সময়ের জন্য। কিন্তু ঠিক তারপরেই দরজায় কে যেন ক্রমাগত আঘাত করতে লাগলো। রোজাকে ছেড়ে আতৃষ বিরক্ত হয়ে দরজা খুলতেই ওপাশ থেকে ফিহার গলা শোনা গেল, তোমরা উঠেছো ভাইয়া? তাহলে ব্রেকফাস্ট করতে এসো, সবাই তোমাদের অপেক্ষা করছে। আসছি। বলে যেই না ফিরতে যাবে তখনই ফিহার পেছন থেকে উৎস জিজ্ঞেস করলো, জীবনের প্রথমবার বাসরাত পালন করছে, কী রকম অনুভূতি হচ্ছে তোমার ভাই? কথাটা শুনে আতৃষ চোখ গরম করে তাকাতেই উৎসের হাসি মাখা মুখটা নিমেষেই স্বাভাবিক হয়ে গেল। থতমত খেয়ে পড়ল। ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, আর হবে না, সরি ভাই। ওর কাচুমাচু চেহারা দেখে আতৃষ দারুণ একটা ভাব নিয়ে বলল, রোজা তোর কাজিন, আর কাজিনের বাসর ঘরে কী হয়েছে না হয়েছে সেটা জানতে চাস? ন্যূনতম লজ্জা নেই? আচ্ছা সে যাই হোক, নেহা তো তোর নিজের বোন, তো ওর বাসর ঘরে কী হয়েছে সেটা জানিস নাকি আমি বলবো? নিজের বোনেরটা শুনতে নিশ্চয়ই তোর দারুণ লাগবে, তাই নয় কি? নেহার প্রসঙ্গ আসতেই উৎস দুহাতে কান চেপে ধরল। নিজের বোনের বাসর ঘরের কাহিনী এখন ওকে জানতে হবে বড় ভাই হয়ে? ছি! উৎস লজ্জাবনত চেহারা নিয়ে চোখ মুখ কুঁচকে বলল, প্লিজ ভাই, এই টপিক বন্ধ করো, আমি এ বিষয়ে কিছু শুনতে চাচ্ছি না। আতৃষ চেহারায় কাঠিন্যতা ফুটিয়ে বলে উঠল, হুম, টপিকটা শুরু করেছিস তুই, শেষ করব আমি। তোর এই ব্যাপারে ইন্টারেস্ট দেখে ভালোই লাগছে। ছোট আব্বুকে বলতে হবে তোমার গুণধর উৎস বাবাজির বিয়ের বয়স হয়ে গিয়েছে। সে এখন লোকের ঘরে উকিঝুঁকি মেরে রাতের ঘটনা জানার জন্য উদগ্রীব হয়ে থাকে। উৎস অসহায় ভঙ্গিতে বলল, তোমাকে এসব মানাবে না ভাই, আমি আর জ্বালাবো না তোমাকে, কিন্তু প্লিজ আব্বুকে এসব বলো না। উৎসের চেহারা দেখে আতৃষ বাঁকা হেসে ওর পিঠ চাপড়ে বলল, ওকে, তবে চিন্তা করিস না, তোর ওয়েডিং নাইটে তোর ঘরে ক্যামেরা লাগানো থাকলেও থাকতে পারে, একটু চেক করে নিস। উৎস সেখান থেকে দ্রুত কেটে পড়ার জন্য বলল, আমি চাই ব্রেকফাস্ট করতে এসো। আতৃষ ছোট্ট করে বলল। হুম। উৎস দ্রুত সেখান থেকে কেটে পড়ল। এতক্ষণ মৌন থেকে দুই ভাইয়ের কথা শুনছিল ফিহা। মনে মনে প্রচুর হাসি পেলেও মুখে তা ফুটে উঠল না। উৎস যেতেই আতৃষকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, তুমি কিন্তু সত্যিই দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ। আর রোজা যে নির্লজ্জ লোক পছন্দ করে না সেটা ভালোভাবেই জানো। আতৃষ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন ছুড়ল, এই কথা তুই বলছিস? বাহ ফিহা। ফিহা আলতো হেসে বলল, খেতে আসো।
বলেই ফিহা চলে গেল। আত্রিশ কতক্ষণ বোকার মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ভাবনার প্রহর কাটিয়ে দরজাটা চাপিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিকঠাক করার চেষ্টা করতেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। ও পিছু ফিরে দেখল রোজা গোসল সেরে বেরিয়েছে। ভেজা সিক্ত চুলের পানি টপ টপ করে পড়ে ওর হলুদ রঙের কামিজ ভিজিয়ে দিচ্ছে। খানিকটা বিরক্তি নিয়ে রোজার দিকে এগিয়ে গেল সে। ওর হাত থেকে তোয়ালেটা নিয়ে নিজেই ওর চুলগুলো মুছে দিতে লাগলো। গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, এত সকালে গোসল করার কোনো প্রয়োজন নেই, এরপর থেকে আর করবে না। তোমার তো মাথা ধরার সমস্যা আছে। রোজা শান্ত গলায় উত্তরে বলল, হাত মুখ ধুতে গিয়ে জামাটা ছিঁড়ে গিয়েছিল, তখন খেয়াল করিনি, সেজন্যই গোসল সেরে নিলাম। এরপর আর করবো না। আদৃশ্যকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর গলায় ছোট্ট করে চুমু খেলো। আচমকা এমন কাণ্ডে হতভম্ব হয়ে গেল রোজা। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল সে। নড়াচড়া যেন সম্পূর্ণ ভুলে গেল। অবস্থা দেখে ওকে স্বাভাবিক করার জন্য আদৃশ হালকা হেসে বলল, চলো, সবাই অপেক্ষা করছে। রোজা ওর কথা শুনতে না পেয়ে আবার জিজ্ঞেস করলো, কোথায়? ডাইনিংয়ে। কিন্তু রোজা আগের ন্যায় দাঁড়িয়ে রইল। ও যেন একটা ঘোরের ভেতর রয়েছে, সেটার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। আদৃশ মনে মনে হেসে রোজার ডান হাতটি শক্ত করে চেপে ধরে নিজের সাথে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় রোজা হতবাক নয়নে ওর দিকে তাকিয়ে বলল, আপনি একটু আগে এটা কি করলেন? আদৃশ ধীর গলায় ব্যক্ত করলো। ভালোবাসলাম। রোজা রেগে বলল, এটাকে ভালোবাসা বলে না? ছি, আপনি আমার অনুমতি ছাড়া। আদৃশ রেগে ওর হাতটা ছেড়ে দিয়ে বলল, তোমার অনুমতির অপেক্ষায় রইলাম, আজকাল এবং আজীবনকাল। ওর কথা শুনে রোজা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ও তো তেমন কিছু মিন করতে চায়নি, শুধু মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল কথাটা। এই সামান্য কথাটাই এভাবে রিয়াক্ট করার কি আছে রোজা বুঝতে পারল না। এদিকে রোজার ব্যবহার দেখে আদৃশ্যের মুখখানা রক্তিম থমথমে রূপ ধারণ করলো। রোজার থেকে এমন ব্যবহার ও আশা করে না, কিন্তু মেয়েটা ওকে কখনো বোঝার চেষ্টাও করে না। ওর ভালোবাসাকে মোটেও কেয়ার করে না। ডাইনিংয়ে সবার সাথে হাসি ঠাট্টা করলেও রোজার দিকে ফিরেও তাকালো না আদৃশ। নিজের মতো খেয়ে দিয়ে সেখান থেকে উঠে চলে গেল। বিয়ে উপলক্ষে অফিস থেকে ছুটি নিয়েছে বিধায় রাগ দেখিয়ে অফিসে যেতে পারল না সে। হুট করে রেডি হয়ে এক বন্ধুর সাথে দেখা করার বাহানা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রোজা ওর সাথে কথা বলার সুযোগই পেল না। সারাদিন গিয়ে রাত হয়ে এলো। আদৃশ্যের ফেরার নাম গন্ধ নেই। এদিকে ছেলের কাণ্ডে মিতালি কিছুই বুঝতে পারছে না। রোজার বিরস্ব চেহারা দেখে কিছু একটা আন্দাজ করতে পেরে তিনি ওর সঙ্গে কথা বললেন। রোজা লিমিটের মধ্য থেকে বাকিটা তাকে বুঝিয়ে বললে মিতালি ফোন করলেন আদৃশকে। তখন রাত 12টা। আদৃশ মায়ের ফোন রিসিভ করে সোজাসুজি বলে দিল সে আজ রাতে ফিরছে না। মিতালিকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে সে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ল বিছানায়। ও আশ্রয় নিয়েছে এক কলিগ বন্ধুর ফ্ল্যাটে। সে কলিগ বেচারা বুঝতে পারছে না বিয়ের পরদিন কোনো মানুষ কিভাবে বাড়ির বাইরে বউ ছাড়া রাত কাটায়। আদৃশ্যের রাগ যে এতটা প্রখর সেটা দেখে রোজা ভীষণ অবাক হলো। এদিকে ছেলের ওপর ভীষণ রেগে গেলেন মিতালি। অনেক কষ্টে তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করল রোজা। তারপর বলল, উনি না ফিরলে না ফিরুক, আপনি প্যানিক করবেন না প্লিজ। মিতালি কিছুটা শান্ত হয়ে বলল, তুমি ওর ব্যবহারে কিছু মনে করো না মা, জানোই তো ও কেমন। আর স্বামী স্ত্রীর মধ্যে এরকম অনেক ঝামেলাই ঘটে, এগুলো বাইরের কাউকে না বলে নিজেরা মিলে সমাধান করে নিও। তবে আর যাই হোক, এটা বলতে পারি আমার ছেলে যতই অপদার্থের মতো কাজ করুক তোমাকে ভীষণ ভালোবাসে। তুমিও ওকে একটু বোঝার চেষ্টা করো মা। রোজা তার কথার পিঠে আর কিছু বলল না। মিতালি অবশ্য সঠিক কথাই বলেছে। ঘরের খবর বাইরের মানুষকে জানালে ব্যাপারটা আরও ঘেটে যায়। যেমন উৎসরা এই মুহূর্তে ভীষণ মজা নিচ্ছে, যাতে রোজা বেশ আনইজি ফিল করছে। আদৃশ্যের মা আরও কিছুক্ষণ ওর সাথে কথাবার্তা বলে সেখান থেকে প্রস্থান করলেন। তারপর নিশিতা এসেও ওর সাথে খানিকক্ষণ গল্প গুজব করে
ঘুমাতে বলে চলে গেলেন। সবাই যাওয়ার পর রোজা দরজার ছিটকিনি আটকে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় আধশোয়া হয়ে বসল। আদৃশকে নিয়ে অনেকক্ষণ ভাবল, এই লোকের অভিমান কিভাবে ভাঙাবে সে? অহেতুক অভিমানের কোনো মানে হয়? সবসময় দুলাইন কমই বোঝে সে। এ সকল ভাবনার মাঝে কখন যে চোখ লেগে এসেছে বুঝতে পারেনি রোজা। বারান্দার দরজাটা না বন্ধ করেই সে ঘুমিয়ে পড়ল আগের রাতের মতোই। এদিকে ওপরে ওপরে যতই রাগ দেখানোর চেষ্টা করুক, আদৃশ কিছুতেই শান্তি পাচ্ছে না। রোজার ঘুমন্ত মুখটা দেখার তীব্র তৃষ্ণায় রাত 1:30টায় সে বিদায় নিয়ে বেরিয়ে এলো কলিকের ফ্ল্যাট থেকে। কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ায় সেই কলিকের চেহারাটা দেখার মতো হয়েছে, তাতে আদৃশের কিছু যাই আসে না। এক প্রকার তড়িঘড়ি করে বাড়ি ফিরে আদৃশ দেখল মেইন গেট বন্ধ। দারোয়ানকে ফোন করে গেট খুলে দিতে বলে সে। বাড়ির সদর দরজা বন্ধ দেখে মনটাই বিষণ্ণ হয়ে গেল। এত রাতে তো কেউ আর ওর ফেরার জন্য বসে থাকবে না। তাছাড়া কাউকে ফোন করে দরজা খুলতে বলার অবস্থাটাও নেই। অগত্যা বাগান থেকে একটা মই নিয়ে নিজের খোলা বারান্দায় ওঠার চেষ্টা করলো এবং দারোয়ানের সহযোগিতায় সফলও হলো। ঘরে প্রবেশ করে সে আগের রাতের মতো ঘুমন্ত রোজাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল,